বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তারেক আইয়ুব খান, একজন অবসরপ্রাপ্ত কলেজ টিচার, বর্তমানে অ্যাডভোকেট। আমি এই 31 দফা সম্পর্কে আমি সরাসরি প্রশ্ন করতে চাই। সেটা হলো সংবিধানের সংস্কার কমিশন সম্পর্কে। সংবিধান জনগণ করতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে সংস্কার হইতে পারে, এর বাইরে হইতে পারে না। এখন যেটা সংস্কার প্রস্তাব হইতে পারে এবং এই প্রস্তাবটাই বর্তমানে করা যাইতে পারে, এর বাইরে সংস্কার প্রস্তাব হবে। আর বর্তমান প্রেক্ষাপটে একমাত্র নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়া আর কোনো সমস্যা হইতে পারে না। আর যদি হয় সেটা প্রস্তাব পরবর্তী যারা আসবে তারা এটা সম্পূর্ণ করবে। এখন আপনার প্রশ্ন বলতেছি। আর হচ্ছে 19 দফার মৌলিক দফা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, এবং সংবিধান ও পঞ্চম সংশোধনে আমাদের কাছ থেকে জিয়া সংযোজন করতে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, এই সংস্কারের প্রথমে এটা থাকতে হবে। এবং আমাদের এই 4টা মূলনীতি ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক সাম্য, ন্যায় বিচার। এটা অবশ্যই সংস্কার মধ্যে থাকা উচিত। আর আমাদের যত লিয়াজ হবে, যত দল মত ব্যক্তির সাথে হবে, এটা আমাদের মৌলিক লক্ষ্য থাকতে হবে। এটা আমার মনে হয় সংযোজন দরকার। এর বাইরে আমরা কারোর সঙ্গে লিয়াজ করবো না, কারোর সাথে রাজনীতি করবো না, এটা আমাদের অঙ্গীকার অবশ্যই হওয়া উচিত। আর একটা প্রশ্ন করেন, একটু অনেক লোক আছে তো, মৌলিক প্রশ্ন। আর একটা তো শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি, এটাকে আমি স্বাগত জানাই। এর সঙ্গে আর একটা সংযোজন করতে চাই, 24 জুলাই আগস্টের শহীদ যারা, তাদেরকে ওই মর্যাদা স্বীকৃতি এবং সম্ভাবনা দেওয়ার প্রস্তাব করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাননীয় চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওনার তারেক সাহেবের বিষয়গুলো আমার কাছে প্রস্তাবনা মনে হয়েছে, প্রশ্ন মনে হয়নি। তো উনি কতগুলো প্রস্তাবনা দিয়েছেন এবং আমরা বরাবরই যেটা বলেছি যে এই 31 দফার বাইরে কেউ যদি কিছু মনে করে যে কোনো কিছু অ্যাড করা উচিত, আমরা অবশ্যই সেটি বিবেচনা করব। উনি তারেক আইয়ুব সাহেব যেটা বলেছেন যে প্রস্তাবনা স্বাভাবিক, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তবে সংবিধানের যে বিষয়গুলো উনি বলেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কয়েকদিন আগে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে তার মধ্যে সংবিধান সংক্রান্ত যে কমিটি, আলী ইলিয়াস সাহেব সেটার আহ্বায়ক, আমাদের প্রস্তাবনাগুলো সংবিধানে কি কি পরিবর্তন আমরা মনে করি করা উচিত, সেই প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব সেটা দিয়ে এসেছেন বিষয়টি। কাজে আমাদের সেই প্রস্তাবনাগুলো, এবং আমার যতটুকু মনে আছে এই মুহূর্তে আইয়ুব সাহেব যে প্রস্তাবনা বলেছেন ওই বিষয়গুলো তার মধ্যে আছে, সেই বিষয়গুলো উল্লেখ করা আছে। এটা 31 দফার বিষয় না যেগুলো তারেক আইয়ুব সাহেব বলেছেন, কিছু বিষয় হচ্ছে সংবিধানের বিষয়, সংবিধান সংশোধনের বিষয় প্রস্তাবনা, সেগুলো অলরেডি আমরা দিয়েছি সংস্কার কমিশন যেটা গঠন করেছে তত্ত্বাবধায়ক সরকার। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার, না তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন সরকার। সামনে মাইক কোথায়? হ্যাঁ বলেন, আপনি পরিচয় দিন। আমার নাম BM নাহিদুল ইসলাম, ফরিদপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমার প্রস্তাবটা হল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমার পাশাপাশি যদিও জাতীয় সংসদের সংযোজন করার জন্য বলছি, জাতীয় সংসদের সদস্যদের 2 মেয়াদে থাকবে কিনা। দ্বিতীয়, এইভাবেই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 2টি মেয়াদে রাখা যায় কিনা। পাশাপাশি এই 2টি মেয়াদে থাকলে পরবর্তী প্রজন্ম সুযোগ পাবে নির্বাচিত করার জন্য। ধন্যবাদ। নাহিদ, আপনার যেই প্রশ্ন আমরা পরিষ্কারভাবে ওখানে বলেছি, যদি খেয়াল করে দেখেন যে স্বাভাবিকভাবে একটি ধারণা, একজন ব্যক্তি যদি হেড এক্সিকিউটিভ হিসেবে অনেক সময় বেশি লম্বা সময় থাকে তাহলে স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা দেয়। এবং যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্য আমরা মনে করি, এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশে কম বেশি আছে, যদিও বলা হয় আমেরিকাতে এটি আছে যে একজন ব্যক্তি পরপরের 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না, এটা তাদের লিখিত কোনো আইন না, এটা তাদের একটা প্র্যাকটিস। আমরা এই বিষয়টি আমাদের দেশে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই আইন হিসেবে, যে একজন ব্যক্তি পরপর
2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন পারবেন না সেটা আমি সংক্ষেপে বলেছি আপনাদের সামনে এক্ষুনি। আপনি অন্য যে বিষয়গুলো বললেন, ভবিষ্যৎ নেতৃত্ব যাতে বেরিয়ে আসতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য অবশ্যই প্রস্তাবটা ভালো, তবে এক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করতে হবে। আমাদের গণতন্ত্র প্রতিবার হোঁচট খেয়েছে, সেটি যে পর্যায়ে হোক না কেন, পৌরসভা, ইউনিয়ন, লোকাল গভর্নমেন্টই হোক, আর ন্যাশনাল জাতীয় সরকারের ক্ষেত্রেই হোক বা জাতীয়ভাবেই হোক। কাজে আমাদেরকে আসলে আগে গণতন্ত্রের প্র্যাকটিসটাকে ধরে রাখতে হবে। আমরা যদি কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর স্মুথলি কন্টিনিউ করতে পারি গণতন্ত্রের প্রসেসটাকে, তাহলে হয়তো আপনার যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো কোনো এক সময় হয়তো বিবেচনা অবশ্যই করা যেতে পারে। ধন্যবাদ। আমি মঞ্চ বলবো, আমাকে একটু সহযোগিতা করবেন কোনো প্রশ্নের উত্তর যাতে আপনাদের পক্ষ থেকে আসে। ধন্যবাদ। হ্যাঁ, নাম বলে পরিচয় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক, বিএনপি মাদারীপুর জেলা। আমি অত্যন্ত আনন্দিত যে আপনার সামনে একটা প্রশ্ন রাখার সুযোগ পেয়েছি। 2003 সালেও সেন্ট মার্টিনে যাওয়ার সময় আপনার সাথে অনেক প্রশ্ন করেছিলাম এবং আপনি উত্তর দিয়েছিলেন। এখন আমি বলতে চাই যে 31 দফার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই রয়েছে, কিন্তু আমার বিবেক থেকে, আমার মন মানসিকতা থেকে আমি একটা জিনিস পাইনি। সেটা হচ্ছে আজকে আপনারা যেই কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, আমি বলবো না এখন হয়েছে 90% বিএনপির সময় বৈষম্য ছিল। এখন যদি রাজনৈতিকভাবে আমরা যারা নেতৃত্ব দেই, রাজনৈতিকভাবে যারা আমরা সমাজের সাথে, মানুষের সাথে মিশি, আমরা যদি সেই আমাদের দলের প্রভাব খাটিয়ে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা বৈষম্য সৃষ্টি করি, অমানবিক কাজ করি, চাঁদাবাজি করি, সমাজবিরোধী কাজকর্ম করি, সেই মর্মে আজকে 31 দফার মধ্যে সকল রাজনৈতিক দলের এই বিষয়ে একটি কমিশন গঠন করা, অথবা এই ব্যাপারে একটা ধারাবাহিক একটা যদি থাকতো যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, একটি কমিশন গঠন করা হবে, একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে, যাতে এই স্বৈরাচারী সরকারের মতন আমরাও যাতে না হই। আমি এটি উল্লেখ করতে চাই, বর্তমানে আমরা সরকার ক্ষমতা নাই, প্রশ্ন করতে হবে না। হ্যাঁ, প্রশ্ন এই ধরনের একটা ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন। আর পাশাপাশি বর্তমানে আমরা বিএনপি সরকার গঠন করিনি, তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। এই কারণে রাজনৈতিক দলগুলির উপরে, সরকারি দল, বিরোধী দল, সবার প্রতি একটি ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা এই প্রস্তাব থাকা যায়। আমি সম্মানিত আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন, পিছনের দরজাটা খুলে দেন, অনেক লোক আছে ওনারা শুনতে পাবেন। পিছনের দরজাটা খুলে দেন। মিঠু, আপনি যে প্রশ্নটা রেখেছেন, দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একদিন এক লোক গিয়েছিল, লোক গিয়ে বলেছিল যে আমার ছেলে অনেক মিষ্টি খায়, চিনি খায়, তাকে আপনি না করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঠিক আছে, আপনি 3 দিন পরে আসুন। 3 দিন পরে যখন লোকটি গেল ওনার কাছে, তখন উনি বললেন যে তোমার ছেলেকে বলো মিষ্টি না খেতে। তো লোকটি যখন বললো এই কথাটা তো আপনি আমাকে 3 দিন আগেই বলতে পারতেন, ঘটনাটা আপনারা জানেন সবাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিজেও মিষ্টি খেতাম, আমি আগে নিজে বন্ধ করেছি, তারপরে তোমার ছেলেকে আমি বলছি না করার জন্য। তো বিষয়টি হচ্ছে যে আগে আপনাদের ভিতরে কেউ যদি এইসব অনৈতিক কাজ করে থাকে, নিজেরা আগে বন্ধ করুন। আমরা দলের পক্ষ থেকে বারে বারে বলছি, আমাদের মধ্যে থাকতেই পারে দুষ্ট লোকজন, আমাদের মধ্যে দুষ্ট লোকজন থাকতেই পারে যারা দুষ্টামি করছে, যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে। আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। কাজেই মূল বিষয়টি হচ্ছে আগে আপনি নিজেকে সংশোধন করুন, তারপরে আপনি অন্যকে বলুন। আপনি যখন নিজে কাজটি করতে পারবেন তখন অন্য দলকে আপনি বলতে পারবেন, তাই না? আর এখানে আরেকটি বিষয় আছে, কেউ মানুক তা মানুক, বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড়। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, সেই হিসাবে বিএনপির দায়িত্ব বেশি।
এবং আপনি একজন বিএনপির নেতা হিসাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, কাজে দায়িত্ব আপনার উপরেও সবচাইতে বেশি। কাজে আগে নিজেকে সংশোধন করুন, তারপরে আসুন আমরা অন্যকে বলি কিছু একটা করতে। ধন্যবাদ। পিছনের দিকে প্রশ্ন চাই, আমি একটু বলবো। লিডার আসসালামু আলাইকুম। পিছনে লিডার, আমার নাম জাহাঙ্গীর, আমি ফরিদপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক। সর্বপ্রথমেই ফরিদপুর জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের ভিশনারি লিডারশিপ আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কারণ যারা সংস্কার প্রস্তাব করে বিভিন্ন জিকির তুলেছেন, আপনাদের তাদের চেয়ে আরো আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন, তারা বুঝতে পারে নাই। আর 31 দফা সম্পর্কে আমার অনুধাবন বা আমি যতটুকু বুঝতে পেরেছি, এই জায়গায় কৃষিতে যে সর্বোচ্চ অগ্রাধিকার আছে, পাশাপাশি আমার দাবি যে শ্রমজীবী মানুষের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ শ্রমজীবী বলতে শুধুমাত্র বাস শ্রমিকই নয়, রিক্সা শ্রমিক, আপনি গার্মেন্টস শ্রমিক, এই সমস্ত যারা আছে কষ্ট করে জীবনযাপন করেন। সবচাইতে বড় জিনিস, গত 17টি বছর আন্দোলনের সর্বশেষে আমরা রিক্সা শ্রমিকদের যে ভূমিকাটা লক্ষ্য করেছি তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি কৃষকদের পাশাপাশি শ্রমজীবী এই সমস্ত মানুষদের পাশে যাতে সুস্পষ্টভাবে প্রশ্ন করেন শ্রমজীবী মানুষের পক্ষে কিছু করা যায় কিনা এই প্রস্তাবনা 31 দফায় সুস্পষ্ট অঙ্গীকার চাই। পাশাপাশি আরেকটি বিষয়, সংস্কার। আমি মনে করি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আমাদের আগে নিজেদেরই সংস্কার হওয়া উচিত। কারণ এই সংস্কার আমরা মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনের সাথে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনগণনা তারেক রহমানের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জমিল্লা ভাই। শ্রমজীবী মানুষ সম্পর্কে যে কথাটা আপনি প্রথমে বলেছেন, তাদের দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, 31 দফায় শ্রমজীবী মানুষকে গুরুত্ব দিয়ে আমরা 17 দফায় মুদ্রাস্ফীতি বিবেচনা, শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আমাদের ডক্টর মাহাদি আমিন যখন এটা প্রেজেন্ট করেছেন, তখন উনি খুব বিস্তারিত এই পয়েন্টটাকে উল্লেখ করেছিলেন যে কোন কোন জায়গায় এই শ্রমজীবী মানুষকে আমরা সাহায্য করতে পারি। এই কথাগুলো আপনি এখানে আছে। তবু আমি বলছি যে সবচেয়ে শ্রমিকের প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে তার মজুরি। এবং বর্তমানে যে ন্যায্য মূল্যে জিনিসপত্রের যে দাম বেড়েছে, বলা হয়েছে আমাদের এখানে 31 দফায় যে তার যে মজুরি আমরা ফিক্স করব সেটা ডিপেন্ড করবে অন দি ইনফ্লেশন রেট। বাজারে ইনফ্লেশন কত, জিনিসপত্রের দাম কত, সেটার উপর ভিত্তি করে মজুরি ফিক্স করা হবে, যাতে করে উনি ওনার যে বেতনটা পাবেন সেটা দিয়ে উনি ওই বাজার থেকে জিনিসপত্র কিনে ওনার সংসারটা চালাতে পারেন। অ্যাটলিস্ট এই সাবসিস্টেন্সটা খুব প্রয়োজন। এই মুহূর্তে বাজারে গেলে আমরা দেখি দাম যেটুকুই তার আছে, বাজার দাম এত বেশি জিনিসপত্রের, তার পক্ষে সংসার চালানো সম্ভব নয়। এই যে ব্যাপারটা, এইটা 31 দফা প্রণয়নের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিশেষ গুরুত্ব দিয়েছেন এটার প্রতি, এবং এটা শ্রমজীবী মানুষের এই যে দাবি সেটার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। এটাকে বলা হয়েছে প্রাইস ইন্ডেক্সড বেস, তার মানে বাজারের জিনিসপত্র দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওনার যেই মজুরি ঠিক করা হবে। 1 2 নম্বর হলো আরেকটা জিনিস, যে শ্রমিক মালিক যে সম্পর্ক, সেই সম্পর্কের গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ট্রেড ইউনিয়ন করবেন, শ্রমিকের যে দাবি সে দাবিগুলো যেন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে মানে পদ্ধতিগতভাবে উপস্থাপন করা যায়, এবং সে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা করা হবে। এই ব্যাপারটা রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে তারা পুনর্বাসনে মত্ত হয়েছে, অথচ যেই সমস্ত নেতাকর্মী এই 16 বছর আন্দোলন করেছে, জাহাঙ্গীর অনেককে আমরা সুযোগ দিতে চাই। ভাই প্লিজ ভাই একটা মিনিট প্লিজ ভাই, এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটা প্রশ্ন আমি প্রশ্নকে শেষ করছি। আমি তো ভাইয়ারে বলছি কথা বলবো, আমি তো ভাইয়াকে বলছি আপনি কথা বলবো। ভাইয়া এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ। এখানে অনেকটা আমরা ইনগেজ করতে চাই। মাসুদ পারভেজের দ্বিতীয় যে বিষয়টি ছিল, আমার মনে হয় এখানে মিঠু একটি কথা বলেছে, সেই উত্তরটা একই হবে। আগে নিজেকে ঠিক করতে হবে।
আর তাছাড়া বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আর প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কি করবেন আপনি? এটা কিন্তু 31 দফার মধ্যে আছে। মাসুদ পারভেজ যদি ভালো করে আমাদের যে দফাগুলো আছে তার মধ্যে যদি যায়, সরবরাহ উৎপাদন এই বিষয়টি সেটা অলরেডি দেওয়া আছে ওর মধ্যে, ভালো করে দেখলেই উত্তরটা পেয়ে যাবে মাসুদ। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আদনান হোসেন অনু, আমি ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি। আমার একটি প্রশ্ন আছে সংস্কার প্রস্তাব সংক্রান্ত বিষয়ে। সেটি হচ্ছে, আমাদের ছাত্রদের বিষয়ে বলা হয়েছে চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে যে প্রস্তাবনাটি, তো এই সাথে আপনি যে টিমটা পাঠিয়েছিলেন কেন্দ্র থেকে এসেছিল, আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা রুরাল লেভেল থেকে যে মন্তব্যগুলো পেয়েছি ছাত্রদের কাছ থেকে, সেখানে আমরা দেখেছি আমাদের বিএনপি নেতাদের থেকে, ইভেন আমাদের থেকেও আপনার এখানে সবটা জায়গায় আপনার মনোভাবের সাথে, আপনার প্রতিটি বক্তব্যের সাথে ছাত্রদের কথাগুলো মিলে যায়। আপনি যে প্রতিবার তরুণ প্রজন্ম বলেছেন, সেই প্রজন্ম আপনার মনের সাথে একদম মিশে আছে, আমরা এটা মাঠে প্রমাণ পেয়েছি। আর আমরা 2003 সালে একটি কথা আপনি বলেছিলেন আপনার তৃণমূল প্রতিনিধি সভায়, যে আমাদের প্রত্যেককে চলমান মিডিয়া হতে হবে। সেই দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি চলমান মিডিয়া আকারে। সেই অবস্থা থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে মানে ছাত্রদের থেকে একটি আমলি আমাদের শিক্ষা ব্যবস্থাকে টোটাল ধ্বংস করে ফেলেছে। ছাত্রদের মধ্যে শিক্ষিত যে মানে নকল করা ছাড়া কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে আমাদের এইটাই, প্রস্তাবটা হচ্ছে আমার এইটাই যে এইখানে আমাদের প্রশিক্ষণ, যেমন আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ছাত্রদের মধ্যে একটি প্রশিক্ষণ ভিত্তিক সামনের দিনে ইতিহাস সহ সমস্ত প্রশিক্ষণ ভিত্তিক একটা চর্চা, প্লাস এই যে যারা ছাত্র আন্দোলনে নিহত হলো এদের জন্য যে দফাটি আপনি মনে করেন ভালো, সেইভাবে কোনো দফা হয়তো যোগ করার সময় প্রথম দিকে যোগ করলে ভালো হয়, যেহেতু ছাত্রদের মাধ্যমের থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে একটু আপনারা সবাই অভিজ্ঞ। একটা প্রশ্ন তখনই এটা গুরুত্বপূর্ণ যেন সংক্ষিপ্ত হয়, অর্থবহ হয়, এবং যারা দর্শক তারা শুনে এটা কিছু পাওয়ার মতো ওদের মধ্যে কিছু থাকে, এই ধরনের প্রশ্ন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলাসমাল হোসনা, শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি। লিডার, আপনাকে আমি সবচেয়ে প্রথমে আগে ধন্যবাদ জানাচ্ছি যে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাইয়ের পর আমাদের দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে সরকার ছিল না, শুধু আপনার নেতৃত্বেই যেভাবে দেশ স্থিতিশীল হয়েছিল সেটা সারা বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যেভাবে শ্রদ্ধা করি এবং আগামীতে করব, ঠিক আপনি তার যোগ্য উত্তরসূরি। আমার একটা প্রশ্ন রয়েছে, এই 31 দফা একটি কথা আছে যে সেটা হচ্ছে কি 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই, এটা কিন্তু কোনো গণ অভ্যুত্থান বা কোনো আন্দোলন নয়, এটা একটা বিপ্লব। আমরা রুশ বিপ্লব এবং ফরাসি বিপ্লব, ইরান বিপ্লবে দেখেছি যে এই ধরনের বিপ্লবের পরে সাধারণত আগের সংবিধান থাকে না, ওটা পাল্টে একদম পুরো নতুন সংবিধান করা হয়। কিন্তু এত বড় বিপ্লবের পরেও আমাদের কেন সংবিধান সংস্কারের কথা আসবে? পুরো সংবিধান পাল্টিয়ে আমাদের এমন সংবিধান করা উচিত যে কোনো সরকারই এসে যেন সারা বাংলাদেশের সাধারণ নির্বাচন ব্যতীত শুধু সংসদের ভিত্তিতেই যেন পরিবর্তন করে স্বৈর শাসক যেন আর কখনো না আসে। আর আমার আর একটি প্রশ্ন লিডার, সেটা হচ্ছে আপনার 28তম ইয়েতে লেখা আছে 31শে যে কর্মসূচিতে যে নারীর যে একটা সুবিধা দেওয়া হয়েছে, যে কৃষকের যেই একজন নারীকে যে সুবিধা নারীর হাতে দেওয়া হবে। আমাদের যে 33% যে নারীর সব জায়গায় যে আমাদের অংশগ্রহণের যে কথাটা লেখা আছে, আমাদের সর্বক্ষেত্রে সেটা মানা হয় না। তৃণমূল পর্যায়ে তো নাই, উচ্চ পর্যায়ে হয় খুব সামান্য। লিডার, আমি এই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দেখুন, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের অধিকার বা ভোটের অধিকার যেই নীতি, আইন, সংবিধান সাহায্য করবে, কন্টিনিউ করতে, নিশ্চিত করবে, অর্থাৎ এত 20 কোটি মানুষ দেখে সবাই তো হইচই করে কথা বলতে পারবে না, তাহলে তো কোনো কিছু হবে না। আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রসেস।
অর্থাৎ গণতন্ত্রতে মূল বিষয় আছে ভোটের মাধ্যমে মানুষ একটা বিষয়ের প্রতি তার সমর্থন বা অসমর্থনটা প্রকাশ করে। এই বিষয়টিকে অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, পৃথিবীর সভ্য দেশ যেগুলো, পৃথিবীর গণতান্ত্রিক দেশ যেগুলো, তারা সবাই এই প্রসেসটাই ফলো করে। কাজেই সংবিধান বলেন, আইন বলেন, নীতি বলেন, যাই বলেন, যেই আইন, নীতি, সংবিধান এই বিষয়টাকে নিশ্চিত করবে, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সেটার পক্ষেই থাকবো। কাজে আপনাকে কিছু একটা বেসিসে যেতে হবে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো একটু আগে একজনের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে সংবিধানের বিষয়ে দল যেগুলো মনে করে সেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। এটি গেল একটি বিষয়। আপনি নারীর বিষয় বলেছেন 33%। দেখুন, নারীরা যাতে সমাজে আরো ভালোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে যাবে তাদেরকে যাতে নেওয়া যেতে পারে, সেজন্য কিন্তু প্রথম সবচেয়ে কার্যকরী যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করেছিলেন। স্বাভাবিকভাবে আপনাকে যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই একজন মানুষকে, এটি নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষার নিশ্চয়তাটা উনি নিশ্চিত করেছিলেন। আমরা এর মধ্যে 31 দফার মধ্যে বিষয় রেখেছি। আপনি যে 33% কথা বললেন, দেখুন আমাকে তো কেপেবল বা যোগ্যতা সম্পন্ন মানুষটিকে পেতে হবে। আমি যদি যোগ্যতা সম্পন্ন মানুষটিকে না পাই আমি কেমন করে দিব? শুধু দেবার জন্য দিলে তো বরং সেটা আরো ক্ষতি হবে, শুধু দেবার জন্য দিলে। কাজে আমরা চাইছি আপনার মতন এরকম সচেতন মানুষ নারী সমাজের মধ্যে আরো গড়ে উঠুক। আমরা যত বেশি সংখ্যক নারী সমাজ থেকে আপনার মতন এরকম সচেতন নেত্রী গড়ে তুলতে পারবো, আমাদের জন্য তখন সুবিধা হবে সেই 33%কে ফিল আপ করার জন্য। ধন্যবাদ। আমি একটু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি কোনো প্রশ্ন করেন সেটা করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তারা যে ডিলিমিটেশন করেছিলেন বা নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস করেছিলেন বিএনপিকে হারানোর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যখন কাজ করছিলাম তাদেরকে পরাজিত করার জন্য 152টা সিটে তারা পুনর্বিন্যাস করেছিলেন, যার প্রেক্ষিতে আমরা যে সমস্ত এলাকায় আমরা জিততে পারি বা আমরা আমাদের প্রার্থীরা বিজয় অর্জন করেছিল পূর্বকালের ইতিহাসে, সেই সমস্ত সিটকে এক থানার সাথে আর এক থানার সংযোজন করেছিল, এক ইউনিয়নের সাথে একই নির্বাচনী এলাকার মধ্যে আপনারা একটা ইউনিয়ন কেটে আর এক জায়গায় নিয়েছিলেন যাতে বিএনপি পরাজিত। এইটাকে আপনার আমার প্রশ্ন হলো যে এইটাকে আমরা পূর্বের কায়দায় যেতে পারি কিনা, 2008-এর পূর্বে আমরা যেতে পারি, এইটা আমার জানা হচ্ছে। আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের পার্লামেন্ট অনেককে সুযোগ দিতে চাই। নেতৃবৃন্দ, এখানে আমাদের যে আজকে সঞ্চালক মোশাররফ, সে কিন্তু একটা কথা বলেছে, আপনারা এখানে সকলে উপস্থিত হচ্ছেন একজন লিডার হিসেবে উপস্থিত হয়েছেন, তাই না? তো আমরা যখন হাসিনার সময় হয়তো এই যে স্বৈরাচারের সময় হয়তো এক একজন মানুষ হাজার বা শত ভোট দেয়, বাট আমরা নীতিতে যে নীতিতে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ একটি ভোট দিতে পারবে, সে যেই হোক না কেন। তো এখানে আপনাদেরকে অন্তত এরকম একটা নীতি ফলো করতে হবে, একজন মানুষ একটি প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনি আপনার সহকর্মীকে বঞ্চিত করছেন কার অধিকার। সম্রাট, আপনি যেটা বলেছেন, দেখুন আপনি কি সমস্যা না বসেন আপনি কি সমস্যা বাড়াতে চান না সমস্যা কমাতে চান, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত আমি যে বিষয়টি মনে করি, বিএনপি হচ্ছে জনমানুষের দল, জনগণের দল। বিএনপির নেতাকর্মীরা জনবান্ধব। আমরা যেহেতু মানুষ এবং দেশের জন্য কাজ করি, আপনি যে অংশের কথা বলেছেন যে তারা দিয়ে দিয়েছিল, তাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল আপনি বলেছেন, আপনার সাথে আমি একমত, তাদের কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। বাট আমি মনে করি এত বছরে নতুন যে অংশটা যেখানে এসেছে, আমি মনে করি আমার যোগ্য নেতৃত্ব যারা আছেন সেই অঞ্চলে, তারা নতুন এলাকার মানুষকে তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করেছেন, আমি মনে করি না আমাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ আছে। দুই একটি ক্ষেত্র ছাড়া চিন্তিত হওয়ার কারণ আছে। কারণ আপনি যদি এখন আবার এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে যান, তাতে তো সমস্যা বাড়বে বলেই কমবে না, তাই না? বিভিন্ন রকম কমপ্লিকেসি আছে। আপনি যেহেতু রাজনীতি করেন আপনি বিষয়টি জানেন। আমরা চাইছি
একটি স্থিতিশীল অবস্থা যত দ্রুত সম্ভব দেশে আনার জন্য। স্থিতিশীল অবস্থা যত দ্রুত আমরা করতে পারবো, আমরা যে 31 দফা বলেছি সেই 31 দফার ভিতরে অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, কর্মজীবী মানুষের আয় উন্নতি বলেন, দেশের বিভিন্ন কৃষিতে বলেন, ফ্যাক্টরি মিল কারখানা বলেন, প্রোডাকশন বাড়ানো বলেন, সবকিছু তত দ্রুত অ্যাড্রেস করা যাবে, সবকিছু তত দ্রুত গুছানো যাবে। কাজে আসুন আমরা চেষ্টা করি যেই বিষয়টিকে আমরা অ্যাভয়েড করতে পারবো, কারণ যেই বিষয়টিকে অ্যাড্রেস করলে সমস্যা নতুন করে বাড়বে এরকম কোনো বিষয় আনার দরকার কি সামনে, তাই না? আর আপনার যদি নিজের আত্মবিশ্বাস থাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি নতুন এলাকার মানুষকে সেভাবে কনভিন্স করে আপনার পক্ষে নিয়ে আসুন না কেন। ধন্যবাদ। বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। স্যার সালাম আলাইকুম। সবাই উচ্চ কক্ষের প্রবর্তন, এটা অত্যন্ত যুগান্তকারী ধারণা, কিন্তু আমার প্রশ্নটা হলো কি যে এটা কি স্যার নির্বাচনের মাধ্যমে হবে? দ্বিতীয় প্রশ্ন, এটা কি স্যার আমেরিকান সিনেটের মতো হবে না অন্য কোনো দেশের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে স্যার? এই একটি প্রশ্ন। এটা স্যার আমাদের জানতে ইচ্ছা করে যে আপনার এটা কোন ধারণায় আছে। আর একটা প্রশ্ন আমার ব্যক্তিগত, যদিও স্যার 97-এ আমি স্টুডেন্ট কোয়ার্টারে ঢাকায় ছিলাম, আপনার পাশের বাসাটা ছিল, একটা নোটশিট দিয়েছিলাম যে এই বাসাটার যে দখলকার আছে উনি অবৈধ না, অবৈধ উচ্ছেদ করা যাবে না। ওই নোটের পরে 97 ওই বাসায় কিছু করতে পারেনি, পরবর্তীতে সংসদে আইন করে বাসাটা উচ্ছেদ করা হয়েছে। এই জন্য আমার অনেক অত্যাচার হয়েছে, আমাকে সৈয়দপুর যেতে হয়েছে, সৈয়দপুর থেকে হিলটন যেতে হয়েছে স্যার। এইটা বলার জন্য আর স্যার ওইটার একটু জব স্যার, দ্বিকক্ষ বিশিষ্ট কি সিনেট হবে কিনা? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোল্লা সাহেব আপনার প্রশ্নের জন্য। দ্বিতীয় বিষয়টি যেহেতু আপনার এবং আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমরা সামনে না নিয়ে আসি, এখানে আলোচনার কিছু নেই সেটা। প্রথম যেটি আপনি বলেছেন, আমরা যেটি উচ্চ কক্ষের প্রস্তাবনা দিয়েছি, প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মধ্যে আছে সেটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার অর্থাৎ ব্রিটেনে যেভাবে করে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা যখন হাউস অফ লর্ডসে তাদের কোনো মেম্বার যায়, সেটা আলোচনা করে তারা যাকে মনে করে তার প্রস্তাবনাটা তারা সরকারকে দেয়। এদের দেশের নিয়ম বা রীতি অনুযায়ী সরকার সেটি রাজার কাছে পাঠায়, রাজা সেটিকে একটা ফর্মাল অ্যাপ্রুভাল দেয়। আমরা মোটামুটি ভাবে এইভাবে চিন্তা করে রেখেছি যে আমাদের পক্ষ থেকে গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আমাদের সাথে আন্দোলন করেছেন তাদের পক্ষ থেকে তারা যাদেরকে দিতে চান তারা ঠিক করবেন, আমাদেরটা আমরা ঠিক করবো। এইভাবে করে আমরা উচ্চপক্ষের সদস্য যারা তাদেরকে নির্ধারিত করবো। এটা প্রাইমারি, এইভাবে আমরা বিষয়টিকে চিন্তা করে রেখেছি প্রাথমিকভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 41 সাল পর্যন্ত ভীষণ ঘোষণা করেছিল তারা ক্ষমতায় থাকবে এদেশের জবরদখল পাথরে বিনা ভোটে। আপনি এখানে 31 দফার ভিতরে আমাদের রাষ্ট্র কাঠামোর পর 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তা আমার প্রশ্ন, আপনি যেভাবে এই বাংলাদেশকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে এবং বিএনপি জাতীয় পর্যায়ে শুধু দেশের বাইরে থেকে বিএনপিকে একত্রিত করছেন, সাধারণ জনগণের মাঝে এবং আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে যে একত্রিত আমরা পৌঁছে দিচ্ছি। তা আমার প্রশ্ন, আমরা যদি ইনশাল্লাহ পর 2 বার মেয়াদে না করে এটা যদি আপনার নেতৃত্বে বিএনপি সরকার যদি ক্ষমতা করে, এটা ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, আপনার কারিশমেটিক লিডারের মাধ্যমে আপনার জনগণের মধ্যে ঢুকে গেছে। আমাদের বিএনপি নেতৃবৃন্দ সবাই বিএনপির উপর আস্থা রাখে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ান, এটা আমার অনুরোধ। 2 মেয়াদে এটা খুব কম হয়ে যায়। ভাইয়া আসসালামু আলাইকুম। তুমি যেটা বলেছ এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখান থেকে আমরা নড়বো না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2 বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা নড়বো না এখন। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমাদের প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমরা আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক। সবাইকে বিভিন্ন প্রশ্ন করলেন, আমি যেহেতু কৃষক দলের নেতৃত্ব দিচ্ছি, কৃষি রিলেটেড একটি প্রশ্ন করতে চাই লিডার। সেটা হচ্ছে আমাদের 27 নম্বরে যেটি বলা হয়েছে 31 দফার, যে বাংলাদেশকে কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী করার জন্য। লিডার, আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশের যে চক্রান্ত চলছে কৃষি ক্ষেত্রে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে পূর্ব পরিকল্পিতভাবে ফরিদপুরে
আমাদের যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছিল সরকারিভাবে, কোন কৃষকেরই পেঁয়াজের বীজ জ্বালায় নাই লিডার। তার মানে কি একটি সূক্ষ্ম পরিকল্পনা চলছে পেঁয়াজ ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই জন্য কোন কৃষকেরই পেঁয়াজের বীজ কি সরকারিভাবে যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে ফরিদপুরে, সেটা পেঁয়াজের বীজটা উৎপাদিত হয় নাই, মানে গজায় নাই, চারা গজায় নাই পেঁয়াজের বীজে। চারা গজায়। আচ্ছা ঠিক আছে, এটা বীজটা কোন দেশে ছিল? সরকারিভাবে উপজেলা থেকে। বিএডিসি কোথা থেকে এনেছিল বীজটা? বিদেশ থেকে এনেছিল? এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম বাবুল ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বিএডিসিতে গিয়েছিলেন, তিনি এটা কথা বলেছেন। বাবুল ভাই ভালো বলতে পারবেন যে কোথা থেকে এটা দিয়েছেন, কিন্তু আমরা যেটা পেয়েছি। তো আগামীতে আসছে আবার ধানের বীজ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ধানের বীজটা দেখা গেল চক্রান্ত করা হলো যে ধানের বীজটা বসানো হলো, তার মানে কি আমাদের কৃষি সেক্টরটা ধ্বংস হয়ে গেল। তো আমি আপনার কাছে প্রশ্ন চাই যে এই সমস্ত প্রি প্ল্যান অর্থাৎ পূর্ব পরিকল্পনা আমাদের কোনো আছে কিনা, আমাদের আছে কিনা, কেবল সরকারের আছে কিনা, যে এই সমস্ত চক্রান্ত থেকে আগে আমরা প্রতিহত করতে পারবো, ধন্যবাদ, রক্ষা করতে পারবো না। ধন্যবাদ। পিছনে আর মাইক দিয়েন না, পিছনে পরে দেন। হ্যাঁ বলেন বলেন, আপনার প্রশ্নটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি, সারাদিন আমরা আলোচনায় অনেক জ্ঞান গর্ব, মেধাবী মানুষের কাছ থেকে অনেক কিছু আমরা শুনতে পেরেছি। প্রশ্ন আমার কিছুই নয়, 31 দফার ভিতরে অনেক প্রশ্ন সমাধান আছে। আমার একটু সাপ্লিমেন্ট আছে, আমার একটু পরামর্শ আছে। ছোট মানুষ হয়ে আমি ড্রাইভার প্রেসিডেন্ট, ফরিদপুরে আমি একজন চিকিৎসক। আমাদের দেশ থেকে প্রতিবেশী রাষ্ট্রে চিকিৎসার জন্য মানুষ যেভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। কারণ আমাদের দেশ থেকে এই অতি সম্প্রতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের স্ত্রীকে চেন্নাই নিয়ে যাওয়ার কথা নিতে পারেনি, নিতে হয়েছে মালয়েশিয়ায়। আমরা ব্যথিত। আমরা চিকিৎসক সমাজ, আপনার মাধ্যমে আমি একটু পরামর্শ রাখতে চাই, যেটা আপনি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন। সেটা হলো সময়ের ব্যাপার আছে না, আমাদের চিকিৎসকদের এই যে এই ভর্তি পরীক্ষায় আগে যেমন 10 জন নেওয়া হতো, এখন আমরা 20 জন নিতে পারি। তারপরে যে চিকিৎসকরা যে তৈরি হবে বিশেষজ্ঞ চিকিৎসক, এই বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে থেকে একটা টিম, বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট অ্যান্ড সিস্টার, এই গ্রুপ অফ ডক্টর টিমকে বাইরে পাঠিয়ে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং এর মাধ্যমে আমাদের দেশে এনে একটি সরকারি হসপিটালে বা বেসরকারি হসপিটালে এমন একটি টার্সিয়ারি লেভেলের হসপিটাল তৈরি করা যায় কিনা, যেখান থেকে আমরা চিকিৎসা পেয়ে আমাদের বাইরে যেতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ নেতা, ধন্যবাদ। প্লিজ মাননীয় চেয়ারম্যান। জি, চিকিৎসার ব্যাপারে যেটা বলেছেন, দেখুন আমি মনে করি আমরা সমাজের যেখানে আছি, আমরা ভালো যদি করতে চাই, এখানে প্রত্যেকের স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। চিকিৎসক বৃন্দের নিজস্ব একটি ভূমিকা আছে। আমাদের রোগীরা কেন যাচ্ছে? সবসময় কি তারা কোনো একটি চিকিৎসার অভাব আছে সেজন্যই যাচ্ছেন? হয়তো আরো অনেক কারণেই তারা বিদেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন রোগীরা। তো আপনারা যদি প্রথমত সেই বিষয়টি নিশ্চিত করেন যে আপনার দেশের মানুষ, আপনার দেশের রোগী আপনার উপরে বিশ্বাস, আস্থা রাখবে, এইটা তো আমি তৈরি করে করতে পারবো না। আমি 31 দফার মধ্যে যাই অ্যানাউন্স করি সেটা আমি করতে পারবো না। আপনার উপরে আস্থা একজন মানুষ রাখবে রোগী হিসাবে, সেই আস্থাটা তো আপনাকে অর্জন করতে হবে। আমার মনে হয় এই বিষয়টি যদি আপনারা নিজেদের মধ্যে থেকে তৈরি করতে সক্ষম হন, তাহলে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা খুব সহজেই হয়তো কম বেশি অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ। সমাজের নেতৃবৃন্দ, এরপর আমাদের আরো 2টি পর্ব আছে। একটা